আসসালামু আলাইকুম। মুভি এক্সপ্রেসো চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ আমরা এক্সপ্লেন করব বর্তমানে নাম্বার 1 ট্রেন্ডিং এ থাকা আন্ডার প্যারিসের গল্প। মুভিটির কিছু সিন আপনাদের রুহ কেঁপে তুলতে পারে। গল্পের শুরুতেই আমরা সোফি নামের একজন শার্ক রিসার্চারকে দেখতে পাই, যে তার টিমের সদস্যদের নিয়ে সমুদ্রের মাঝে লিলিথ নামের একটি শার্কের উপরে রিসার্চ করছিল। সোফিয়ার টিমের সদস্যরা কয়েক মাস আগে থেকেই লিলিথ নামের ওই শার্কের উপরে নজর রাখছিল এবং দীর্ঘ আগ্রহে অপেক্ষা করছিল কখন লিলিথ তাদের রাডারে ধরা দেবে এবং তারা স্যাম্পল কালেক্ট করে তার উপরে রিসার্চ করতে পারবে। সোফিয়ার টিমের অপেক্ষার পালা শেষ করে লিলিথ তাদের রাডারে ধরা দেয়। সবাই তাড়াতাড়ি করে ডাইভিং স্যুট পরে সমুদ্রে লিলিথের স্যাম্পল কালেক্ট করতে চলে যায় এবং লিলিথকে খোঁজার সময় তারা সামনে একটি মৃত তিমির বাচ্চাকে দেখতে পায়, যেটা বাচ্চা হলেও আকারে অনেক বড় ছিল। কিন্তু চিন্তার বিষয় হলো তিমিটির অর্ধেক অংশ সম্পূর্ণ গায়েব ছিল। মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী সেটা খেয়ে ফেলেছে। এসব নিয়ে চিন্তা করতেই সেখানে লিলিথ চলে আসে, যেটা দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। কারণ 3 মাস আগে তারা যখন লিলিথকে দেখেছিল তখন লিলিথ মাত্র 2.5 মিটারের ছিল, কিন্তু এখন সে 7 মিটারের চেয়েও বড় হয়ে গিয়েছে। অর্থাৎ মাত্র 3 মাসে সে 3 গুণ বড় হয়ে গিয়েছে। লিলিথের এমন গ্রোথ দেখে সবাই বেশ অবাক হয়ে যায়। কিন্তু এখানে সবচেয়ে বড় ভুল সোফিয়ার হাজবেন্ড করে ফেলে। সে লিলিথের এমন গ্রোথ দেখে লিলিথের স্যাম্পল কালেক্ট করতে লিলিথের শরীরে ইনজেকশন বসিয়ে দেয়। তারপর যা হওয়ার তাই হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে যতগুলো রিসার্চার ছিল লিলিথ সবাইকে টুকরো টুকরো করে ফেলে। সোফিয়া ও তার ফ্রেন্ড বোটের উপরে থেকে কম্পিউটারে শুধু এসব দেখছিল, কারণ এখানে তাদের কিছুই করার ছিল না। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে যায় তখন সোফিয়া ডাইভিং স্যুট পরে সমুদ্রে নেমে পড়ে। আসলে সে খোঁজার চেষ্টা করছে আদৌ কেউ বেঁচে আছে কিনা, কিন্তু আশেপাশে সে শুধু বিচ্ছিন্ন হাত ও পা, মাথার টুকরোগুলোই দেখতে পায়। সোফিয়া কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানে লিলিথ চলে আসে এবং সে সোফিয়ার উপর আক্রমণ করতে আসলে সোফিয়া কোনো রকম সেখান থেকে প্রাণে বেঁচে যায়। এবার আমরা 3 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে সোফিয়া শার্কদের উপর রিসার্চ করা ছেড়ে দিয়েছিল এবং কাইন্ড অফ অ্যাকোরিয়ামে বসে সে বাচ্চাদের সমুদ্রের বিভিন্ন মাছের বিষয়ে ধারণা দিত। এদিকে আমরা মিকা নামের এক মেয়েকে দেখতে পাই, যে ছিল একজন শার্ক রিসার্চার, একটি সংগঠনের পরিচালক, যেটার কাজ হলো সমুদ্রের শার্কদের বাঁচানো। মিকা অফিসের কাজ শেষ করে সোফির সাথে দেখা করতে আসে এবং তাকে নিয়ে নিজের সংগঠনের হেডকোয়ার্টারে চলে আসে। মিকা এখানে সোফিকে এটা দেখানোর চেষ্টা করছিল যে লিলিথ নামের যে শার্কটির উপর তারা 3 বছর আগে রিসার্চ করছিল, সেই লিলিথ এখন কিছুদিনের মধ্যেই প্যারিসের সান রিভার নদীতে প্রবেশ করবে এবং ধীরে ধীরে সে প্যারিস শহরে প্রবেশ করবে। মিকার এসব বিশ্লেষণ দেখে সোফিয়া বলে, কখনো কখনো স্যার, ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে মাইগ্রেট করতে পারে, কিন্তু সমুদ্র থেকে সান রিভার পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর যদি পৌঁছাতে পারেও তবে নদীর স্বচ্ছ পানিতে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। সোফিয়া মিকাকে এসব কথা বলে সেখান থেকে চলে যায়। ওদিকে সান রিভার নদীর পাশে আমরা 2জন লোককে দেখতে পাই, যারা নদী থেকে বিভিন্ন লোহার জিনিস কালেক্ট করছিল। তখন তারা ছোট্ট একটি মিসাইল পেয়ে যায়। এরপর সেখানে পুলিশ এসে মিসাইলগুলো কালেক্ট করে এবং সাংবাদিকদের বলে, এই নদীতে এখনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিসাইলগুলো পাওয়া যায়, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, মিসাইলগুলো অচল হয়ে গেছে। এরপর রাতের বেলা আমরা দেখতে পাই মিকা তার বান্ধবীকে নিয়ে সান রিভার নদীতে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের স্পটে যায় কিছু অনুসন্ধান করার জন্য। তারা আসলে দেখতে চাচ্ছিল লিলিথ এখানে এসেছিল কিনা। ব্রিজের নিচে আসার পর মিকা ডাইভিং স্যুট পরে নদীর গভীরে গিয়ে দেখতে পায় গাড়িতে শার্কের আক্রমণের চিহ্ন রয়েছে, অর্থাৎ লিলিথ এখানে চলে এসেছে। মিকা ও তার বান্ধবী আরো কিছু অনুসন্ধান করার আগেই সেখানে পুলিশ চলে আসে এবং মিকাকে আটক করে নিয়ে যায়, কারণ গোপনে এরকম কেস অনুসন্ধান করা বেআইনি। অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই, যে এখনো লিলিথকে ট্র্যাক করছিল। সে দেখতে পাই লিলিথ সান রিভারে চলে এসেছে। পরের দিন সকালবেলা কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়া ওই লোকের ডেড বডি খুঁজে পাওয়া যায় এবং দেখতে পাই লাশটির শরীরের অর্ধেক অংশ গায়েব ছিল, অর্থাৎ কোনো হিংস্র প্রাণী সেটা খেয়ে ফেলেছে। এদিকে ডেড বডি উঠানোর সময় সেখানে সোফি ও মিকা উপস্থিত ছিল। সোফিয়া পুলিশকে সাফভাবে জানিয়ে দেয় এটা শার্ক করেছে এবং জলদি তার কোনো পদক্ষেপ না নিলে অবস্থা আরো ভয়াবহ হতে পারে। সোফিয়ার এমন কথা শুনে মিকা মনে করে সোফিয়া হয়তো লিলিথকে মারার কথা ভাবছে, এজন্য সে গোপনে শার্কদের বাঁচানোর কাজে লেগে পড়ে। এরপর দেখা যায় সোফিয়া পুলিশ অফিসারদের সাথে নিয়ে লিলিথকে ফাঁদে ফেলার প্ল্যান করছিল। এজন্য লিলিথকে ট্র্যাক করে বোট নিয়ে তারা লিলিথের কাছে চলে যায়। কিন্তু অফিসাররা যখন নদীর তলদেশে লিলিথকে ধরতে যায় তখন মিকা ও তার বান্ধবীর মাধ্যমে সোফিয়া ট্র্যাক করা সিগন্যালকে জ্যাম করে দেয়। এতে করে সোফিয়া লিলিথকে আর ট্র্যাক করতে পারে না। সোফিয়া ও পুলিশ অফিসাররা কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়।
এদিকে স্যান্ড রিভার নদীতে বিশাল আকারের একটি শার্ক ঘোরাফেরা করছে। বিষয়টা অনেক সিরিয়াস হওয়ায় অফিসাররা বিষয়টা মেয়রকে জানিয়ে দেয়, কিন্তু মেয়র বলে যে কোনো মূল্যে ওই শার্ককে থামাতে হবে, কারণ খুব তাড়াতাড়ি আমার এখানে সাঁতার প্রতিযোগিতার একটি অনুষ্ঠান হতে চলেছে। আমি আয়োজনটা কোনোভাবেই বাতিল করতে চাই না। মেয়রের এমন কথা শুনে অফিসার লিলিথকে আটকানোর কথা ভাবতে থাকে। অন্যদিকে আমরা মিকাকে দেখতে পাই, যে কিনা একটি সিক্রেট ভিডিও বানিয়ে শহরের যত মেরিন সেভিয়র্স ছিল সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেয়। সেখানে সে বলে, আমাদের যেভাবে হোক লিলিথকে বাঁচাতে হবে, কারণ সরকার লিলিথকে মারার প্ল্যান করছে। আমাদের আজ রাতেই ক্যাটাকাম্পসে সবাইকে উপস্থিত থাকতে হবে। মিকার এই প্ল্যান পুরোপুরিভাবে সাকসেস হয়ে যায়, কিন্তু প্ল্যানিং সম্পূর্ণ হওয়ার আগেই মিকার বান্ধবী পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেয়, এবং এখানে আমরা জানতে পারি লিলিথ এখন প্যারিসের ক্যাটাকম্পসের ভিতরে রয়েছে এবং সেখানেই আজ রাতে সবাই উপস্থিত হবে। প্যারিস ক্যাটাকম্পস হলো প্যারিস শহরের আন্ডারগ্রাউন্ডের একটি টানেল, যেটা প্যারিস শহর তৈরি করার সময় বানানো হয়েছিল। মিকার বান্ধবীদের থেকে সব জানার পর অফিসাররা ও সোফিয়া রাতে সেখানে চলে আসে। কিছু সময়ের মধ্যেই মিকার কাছে একটি শার্ক চলে আসে, কিন্তু এই শার্কটি লিলিথ ছিল না, অর্থাৎ লিলিথ ছাড়াও এখানে আরো অনেক শার্ক রয়েছে। মিকা শার্কটিকে দেখে তার গায়ে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। শার্কগুলো তাকে সারা জীবনের জন্য শান্ত করে দেয়, অর্থাৎ মিকাকে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো করে ফেলে। মিকার এমন ভয়ানক মৃত্যু দেখে যেসব মেরিন সেভিয়ার্সরা শার্কদের বাঁচাতে এসেছিল তারা ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু পালানোর সময় অনেকে পানিতে পড়ে গিয়ে শার্কদের খাবার হয়ে যায়। ক্যাটাকম্পসের ভিতরে চারদিকে রক্তের বন্যা বয়ে যায়। শার্কগুলো একের পর এক সবাইকে টুকরো টুকরো করে ফেলে। এই দুর্ঘটনার পর বাকি যারা বেঁচে গিয়েছিল তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং ক্যাটাকম্পসের ভিতরে অফিসাররা একটি শার্ককে মেরে ফেলে। শার্কটিকে যখন পর্যবেক্ষণ করতে ল্যাবে আনা হয় তখন সোফিয়া শার্কটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে এটি একটি মহিলা শার্ক, যার বয়স আনুমানিক 2 মাস। শার্কটি প্রেগনেন্ট এবং এর পেটে অসংখ্য বেবি শার্ক রয়েছে। শার্ক প্যাথেনেজেসিস প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা উৎপাদন করতে পারে, যেখানে পুরুষ শার্কের দরকার পড়ে না। বিষয়গুলো বিশ্লেষণ করার মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে অনুমান করা যায়। যেখানে সোফিয়া বলে শার্কগুলো অল্প সময়ের মধ্যে খুব দ্রুত বৃদ্ধি পায়। না জানি কত হাজার শার্ক এখন ম্যান রিভার নদীতে ঘোরাফেরা করছে। এখানে সোফিয়া আরো একটি বিষয় জানতে পারে, যেটা হলো লিলিথের পেট থেকেই শার্কগুলো জন্ম নিয়েছে এবং স্বচ্ছ পানিতে ঘোরাফেরা করার বৈশিষ্ট্য তারা তাদের মা লিলিথের কাছ থেকেই পেয়েছে। সোফিয়ার কথা শুনে অফিসাররা ক্যাটাকম্পসের ভিতরে ব্লাস্ট করার সিদ্ধান্ত নেয়, কারণ এই সময় শার্কগুলো ক্যাটাকম্পসের ভিতরে অবস্থান করছিল। পরের দিন সকালে কাঙ্ক্ষিত সেই সময় চলে আসে, অর্থাৎ আজকেই স্যান্ড রিভার নদীতে সাঁতার প্রতিযোগিতা হবে। স্যান্ড রিভার নদীর পাশে হাজার হাজার মানুষ চলে এসেছিল। সবাই তাড়াতাড়ি করে বোমাগুলো জায়গা মতো সেট করে দেয় এবং ক্যাটাকম্পস থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে তখনই কিছু শার্ক বাকি টিম মেম্বারদের উপর আক্রমণ করে বসে। একের পর এক বেবি শার্কগুলো তাদের ছিঁড়ে খেতে শুরু করে। এডিএল ও সোফিয়া শার্কদের হাত থেকে বাঁচতে ক্যাটাকম্পসের বাইরে বেরিয়ে আসার আগেই ব্লাস্ট করে দেয়। বিশাল এক বিস্ফোরণে ক্যাটাকম্পসের দেওয়াল ভেঙে তারা সিটকে বাইরে বের হয়ে আসে। আজকেই স্যান্ড রিভার নদীতে সাঁতার প্রতিযোগিতা হবে। স্যান্ড রিভার নদীর পাশে হাজার হাজার মানুষ চলে এসেছিল। মেয়র শার্কের বিষয়টা জানলেও এই ইভেন্টটা ক্যান্সেল করেনি। সাঁতার প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছিল তারাও শার্কের বিষয়ে কিছু জানতো না। সবাই সাঁতার কাটছিল, তাদের কোনো ধারণাই ছিল না যে কত বড় বিপদের সম্মুখীন তারা হতে চলেছে। এরপর দেখা যায় লিলিথ সেখানে মুহূর্তের মধ্যে শত শত মানুষের হত্যা করতে থাকে। চোখের পলকে শান্ত পরিবেশটা একদম রণক্ষেত্রে পরিণত হয়। প্রচন্ড ভয়ে ও আতঙ্কে সবাই এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। আর যারা সাঁতার কাটছিল একের পর এক শার্কগুলো তাদের টুকরো টুকরো করে ফেলে। অসংখ্য শার্ক সেখানে চলে এসেছিল এবং সেই শার্কগুলো ক্যাটাকম্পসের বাইরে অন্য কোথাও বাস করত, কারণ ক্যাটাকম্পসের ব্লাস্টের পর কোনো শার্ক বেঁচে ছিল না। স্যান্ড রিভার নদী পুরোটা রক্তে লাল হয়ে গিয়েছিল। মেয়রের নির্দেশে শার্কগুলোর হাত থেকে সবাইকে বাঁচানোর জন্য পুলিশ ফোর্স সেখানে রাইফেল থেকে গুলি ছুটতে শুরু করে, কিন্তু এটাই তাদের সবচাইতে বড় ভুল ছিল। রাইফেলের গুলিগুলো নদীর গভীরে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে মিসাইলগুলো ছিল সেই শত শত মিসাইল অ্যাক্টিভ হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে বিশাল বিস্ফোরণে পুরো প্যারিস শহর সুনামি নেমে আসে। হাজার হাজার মানুষ মারা যায়, পুরো প্যারিস শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই এডিএল ও সোফিয়া একটি ইমারতের উপর বসেছিল। তারা দুজনেই গুরুতরভাবে আহত হয়েছিল এবং তাদের চারপাশে শত শত শার্ক ঘোরাফেরা করছিল। এখানেই গল্পটি শেষ হয়ে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।